গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আজ এর দ্বিতীয় পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। পরদিন খুব ভোরে রওনা দিলাম আমরা। ক্যাটোবা নদীর বা পার বরাবর রাস্তা চলে গেছে প্লেজেন্ট গার্ডেন পর্যন্ত। গাইড দুজন স্থায়ী বাসিন্দা। হ্যারি হর্নের বয়স 30, জেমস ব্র্যাকের বয়স 25। ব্লুরিস আর কাম্বারল্যান্ড পর্বতমালার চূড়োগুলোতে উঠতে ট্যুরিস্টরা সবসময় এদেরই নিয়ে যায়। তেজে দুটো ঘোড়া আমাদের হালকা গাড়িটাকে টেনে নিয়ে চলল। পর্বতের পাদদেশে পর্যন্ত যাওয়া যাবে এই গাড়িতেই। 2-3 দিনের জন্য পর্যাপ্ত খাবার আছে গাড়িতে। মাংস আর মদ কোনোটাই নিতে কার্পণ্য করেনি মিস্টার স্মিথ। 2-3 দিনে বেশি থাকার দরকার হবে বলে মনে হয় না। খাবার পানিরও অভাব নেই। সমস্ত এলাকাতেই ছড়িয়ে আছে ঝর্ণা। বসন্তকালে ঝর্ণাগুলো ভরে যায় বৃষ্টির পানিতে। এত কিছুর মধ্যেও মেয়র সাহেব তার শিকারের কথা ভোলেননি। সাথে নিয়েছেন বন্দুক আর কুকুর নিস্কোকে। গাড়ির পাশাপাশি আনন্দে ছুটে চলেছে নিস্কো। পাহাড়ে ওঠার আগে অবশ্য ওকে রেখে যেতে হবে উইলডনের খামার বাড়িতে। গ্রেট আইডির খাড়া দেয়াল বেয়ে আমরা উঠতে পারলেও নিস্কো তো আর পারবে না। চমৎকার দিন। এপ্রিলের ভোরের ঠান্ডা, তাজা বাতাস বইছে। তুলোর মতো কিছু মেঘ শাঁ শাঁ করে উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। সুদূর আটলান্টিক থেকে ভেসে আসছে ঝিরঝিরে বাতাস, বয়ে যাচ্ছে প্রান্তরের উপর দিয়ে। মাঝে মাঝে উকি দিচ্ছে সূর্য। সবুজ গাছপালা ঝিকমিক করে হেসে উঠছে। আমরা যে বনের মধ্যে দিয়ে চলেছি তা বিভিন্ন রকম শব্দে মুখরিত। সামনে থেকে পালিয়ে যাচ্ছে কাঠবিড়ালি, মেঠো ইঁদুর। উড়ে যাচ্ছে বাহারি রঙের লেজছোলা তোতা। কান ঝালাপালা হয়ে যাচ্ছে তাদের ডাকে। থলির মধ্যে বাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে লাফ দিয়ে পালাচ্ছে অপসাম। বট, তাল, রডোডেনড্রনের শাখায় নাচানাচি করছে হাজার হাজার পাখি। প্লেজেন্ট গার্ডেনে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। শহরটা প্রায় গ্রামের মতোই। এখানকার মেয়র মিস্টার স্মিথের বন্ধু। বিশাল কিছু বীজ গাছের ছায়ায় মেয়র সাহেবের বাড়ি। যত্নের কোনো ত্রুটি করলেন না তিনি। কথা বলতে বলতে অবশ্যম্ভাবী রূপেই একসময় এসে পড়ল গ্রেট আইডির কথা। মেয়র বললেন, ঠিক ধরেছেন, ওটার ভেতর কি লুকিয়ে আছে তা না জানা পর্যন্ত এখানকার মানুষ শান্তি পাবে না। আমি জানতে চাইলাম, গ্রেট আইডির মাথায় আগুনের শিখা দেখা যাবার পর নতুন আর কিছু ঘটেছে কি? না মিস্টার স্ট্রোক, প্লেজেন্ট গার্ডেন থেকে পাহাড়টা চূড়ো পর্যন্ত দেখা যায়, আর কোনো সন্দেহজনক শব্দ শোনা যায়নি। শিখাও আর দেখিনি। যদি কোনো শয়তানের দল ওখানে আশ্রয় নিয়ে থাকে, তাহলে এতদিনেও তারা নিশ্চয়ই তাদের নারকীয় রান্না সেরে অন্য কোথাও গেছে নরক গুলজার করতে। চেঁচিয়ে উঠলেন স্মিথ, শয়তান? বেশ, যদি ওরা রান্নাবান্না করেই থাকে তাহলে সেসবে কিছু অবশিষ্ট অবশ্যই পড়ে আছে। খুর, শিং বা লেজ, সেগুলোই আমরা খুঁজে বের করব। পরদিন 29শে এপ্রিল আবার আমরা রওনা দিলাম খুব ভোরে। আশা করি দিনের শেষাশেষি পাহাড়ে পাদদেশে উইলডন খামার বাড়িতে পৌঁছব। দুপাশের মাঠ ঘাট একই রকম, শুধু রাস্তা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। একের পর এক পাওয়া গেল জলাশয় আর জঙ্গল। জলাভূমির সংখ্যা অবশ্য ক্রমেই কমতে লাগলো। রোদে শুকিয়ে গেছে। জনবসতিও এখানে হালকা। ছড়ানো ছিটানো ছোট ছোট 2-1টা গ্রাম, গাছের আড়ালে প্রায় অদৃশ্য। নিঃসঙ্গ কিছু খামার বাড়িও চোখে পড়ল। অনেক পাহাড়ে ঝর্ণা বইছে। ঝর্ণাগুলো নিচে গিয়ে মিশেছে ক্যাটোবা নদীতে। ছোট ছোট আরো প্রচুর পাখি আর জন্তু দেখলাম আমরা। মিস্টার স্মিথ বললেন, হাত নিষ্পিস করছে, মনে হচ্ছে এখনই নিস্কোকে নিয়ে বেরিয়ে পড়ি। এই রাস্তা দিয়ে যাবার সময় আজই প্রথম তিতির আর খরগোশগুলোকে গুলি না করে ছেড়ে দিলাম। সাথে প্রচুর খাবার দাবার আছে,
তাছাড়া এগুলোর চেয়ে বড় শিকারের পেছনে তাড়া করতে হবে, রহস্য শিকার। হ্যাঁ, আশা করি খালি হাতে ফিরব না। বিকেল নামলো। আমরা পাহাড়ের মাত্র 6 মাইলের মধ্যে এসে পড়লাম। সামনে বিস্তৃত গোটা ব্লু রিজ পর্বতমালা, পরিষ্কার আকাশের বুকে আঁকা চূড়োগুলো। পাহাড়ের পাদদেশে ঘন বন থাকলেও চূড়োর কাছটা অনেক পাতলা। এখানে ওখানে শুধু দু একটা চিরহরিৎ গাছ। গাছপালা দেখে মনে হয় বাড়তে বাড়তে হঠাৎ থেমে গেছে। অদ্ভুতভাবে বেঁকে আছে লিকলিকে গাছগুলো। এতে চূড়োর চেহারাটা হয়েছে কিম্ভূত। আমাদের আশপাশ ঘিরে শুধু চূড়োর চোখা চোখা মাথা। ডান দিকে মেঘ ফুঁড়ে উঠে গেছে 7,000 ফুট উঁচু ব্ল্যাক ডোম। বললাম, মিস্টার স্মিথ, আপনি কি কখনো ব্ল্যাক ডোমের চূড়োয় উঠেছেন? না, তবে শুনেছি ওখানে ওঠা খুবই কঠিন। তাছাড়া উঠলেও নাকি গ্রেট আইরির ভেতরে কিছুই দেখা যায় না। ঠিক বলেছেন, বলল গাইড হ্যারি হর্ন। আমি নিজেও চেষ্টা করে দেখেছি। আমি বললাম, আবহাওয়া ভালো ছিল না বোধহয়? না, ঠিক তার উল্টো। আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার, কিন্তু গ্রেট আইরির খাড়া দেয়াল এমনভাবে উঠে গেছে ঢাকা পড়েছে ভেতরের সবটুকুই। তাড়াতাড়ি এগো সবাই, চিৎকার করে উঠলেন মিস্টার স্মিথ। যেখানে কোনোদিন মানুষের পা পড়েনি আমি সেখানে যেতে চাই, দেখতে চাই যা মানুষ কোনোদিন দেখেনি। একেবারে শান্তভাবে সামনে দাঁড়িয়ে রয়েছে গ্রেট আইরি। চূড়ো থেকে বেরোনো ধোঁয়া বা আগুনের শিখা আমাদের চোখে পড়ল না। 5টা নাগাদ পৌঁছলাম উইলডন খামার বাড়িতে। প্রজারা সাদর অভ্যর্থনা জানালো তাদের জমিদারকে। তারা বলল, বেশ কয়েকদিন হয়ে গেল গ্রেট আইরির আর নতুন কোনো উৎপাত করেনি। একই টেবিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া সারলাম। সে রাতে ঘুম হলো খুব গভীর। ভবিষ্যতের পূর্বাভাস সংক্রান্ত কোনো দুঃস্বপ্ন সে ঘুমের ব্যাঘাত ঘটালো না। পরদিন ভোর হবার আগেই শুরু হলো পর্বত আরোহণ। গ্রেট আইরির উচ্চতা 5,000 ফুটের বেশি নয়। এলেখানে পর্বতারোহীরা এরকম উচ্চতায় হরহামেশাই উঠছে। ইতোমধ্যেই আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 3,000 ফুট উপরে উঠে এসেছি, সুতরাং চূড়োয় ওঠা খুব একটা কষ্টকর হবে মনে হয় না। খুব জোর কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব গন্তব্যে। তবে কিছু বাধা বিপত্তি তো আছেই। আছে চড়াই উতরাই, ফাটল পেরোতে গেলেও দেখা দিতে পারে নানা ঝামেলা। কোনো বিপদ কোথায় ওত পেতে আছে তা আমাদের অজানা। গাইড দুজনের অবস্থাও আমাদের মতোই। আমরা সবাই শুধু জানি গ্রেট আইরির মাথায় ওঠা অসম্ভব। তবে মিস্টার স্মিথের কথা মতো পাথর গড়িয়ে পড়ে যদি সত্যি কোনো পথ বের হয়ে থাকে তাহলে সেটা রীতিমতো সৌভাগ্য বলতে হবে। সারাদিনে 12 পাইপ খান মিস্টার স্মিথ। অবশেষে ভালোভাবেই রওনা দিলাম আমরা। দিনের প্রথম পাইপ ধরাতে ধরাতে বললেন তিনি, এখন কতক্ষণ লাগে এই হলো কথা। যতক্ষণই লাগুক, শেষ না দেখে ফিরছি না আমরা। তা তো বটেই। চিফ গ্রেট আইরির রহস্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রহস্য উদ্ঘাটন আমরা করবই, দরকার হলে সারা পাহাড় উথাল পাতাল করব। যদি সত্যি তা হয় তাহলে অভিযান তো আজ শেষ হবে না। খাবারের পরিমাণটা বোধ হয় একবার দেখা দরকার। ঘাবড়াবেন না, গাইড দুজনের ন্যাপসাকে আছে 2 দিনের খাবার। তাছাড়া আমাদেরগুলো তো আছেই। আর নিস্কোকে ছেড়ে এলেও বন্দুক তো ছেড়ে আসেনি। বনে জঙ্গলে পাহাড়ের নিচের দিকে খাজে প্রচুর শিকার পাওয়া যাবে। পাহাড়ের ওপর হয়তো রান্না করার জন্য আগুনও পাওয়া যাবে। চুলোয় উঠে হয়তো দেখব চুলো ধরানোই আছে। চুলো ধরানোই আছে বলেন কি? কেন নয় শুনি। যে আগুনের শিখা দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে উঠেছিল তা কি এত তাড়াতাড়ি নিভে গেছে? অন্তত ছায়ের নিচে চাপা আগুন তো লুকানো আছে। আর গ্রেট আইরি যদি সত্যি আগ্নেয়গিরি হয় তাহলে কি জ্বালামুখের কোথাও আমরা একটু আগুনও পাবো না?
ডিম বা আলু সিদ্ধ করার মতো আগুনও যদি না পাই, তাহলে তো ওটা আগ্নেয়গিরি হতেই পারে না। আমার বিশ্বাস আগুন আছে। এ পর্যন্ত কোনো ধারণাই আমি পাইনি। চিফের অর্ডার, গ্রেট আইরির রহস্য ভেদ করতে হবে। যদি দেখি এটা সাধারণ পাহাড়, তাহলে সবাইকে সে কথা বলে আশ্বস্ত করব। কিন্তু অন্য মানুষের মতো স্বভাব সুলভ কৌতূহল আমার মধ্যেও আছে। গ্রেট আইরিতে যেসব ঘটনা ঘটেছে সেগুলো যদি সত্যি সত্যি রহস্যময় হয়, তাহলে সেগুলোর জট ছাড়াতে আমি আনন্দই পাব। এভাবেই শুরু হলো আমাদের পর্বতারোহণ। ভালো পথ খুঁজে বের করার জন্য গাইড দুজন চলল সামনে সামনে। তাদের পেছনে পেছনে আমি আর ইলিয়াস স্মিথ। অল্প খাড়া একটা গিরিশঙ্কর উঠে গেছে গাছ আর পাথরের ফাঁক দিয়ে। পায়ের নিচে ঝিরঝির করে বয়ে চলেছে ছোট একটা পানির ধারা। বর্ষাকালে এই ক্ষীণ স্রোতস্বিনী নিশ্চয়ই পাহাড়ে ফাটল বেয়ে প্রচণ্ড বেগে নামে জলপ্রপাতের মতো। ক্রমে ক্রমে আরও ক্ষীণ হয়ে এলো স্রোতস্বিনী। বোঝা যাচ্ছে বৃষ্টির পানি থেকে সৃষ্টি হয়েছে এই স্রোতস্বিনীর। গ্রেট আইরির ভেতরে কোনো হ্রদের পানি এটা নয়। ঘণ্টাখানেক পর পথ এমন খাড়া হয়ে গেল যে ডানে বায়ে ঘুরে ঘুরে উঠতে হলো। এতে অগ্রগতিও ব্যাহত হলো অনেকখানি। ক্রমে গিরিশঙ্করটার যাত্রার অযোগ্য রূপ নিল। পা রাখার জায়গাও নেই বললেই চলে। হামাগুড়ি দিয়ে গাছের শেকড় ধরে অতি কষ্টে উঠতে লাগলাম। এভাবে উঠতে থাকলে মাথার উঠার আগেই চারদিক একেবারেই নিস্তব্ধ। ডুবে যাবে সূর্য। বুঝেছি, হাঁপাতে হাঁপাতে বলল মিস্টার স্মিথ। কেন মানুষ গ্রেট আইরিতে উঠতে চায় না? আমার জানা মতে তো এই পাহাড়ে কেউ উঠেনি। আসল কথা হলো, এত কষ্ট করে উঠে যদি কোনো লাভ না হয়, মানুষ উঠবেই বা কেন? আমরা উঠছি বিশেষ কারণ আছে বলেই। খাঁটি কথা, বলল হ্যারিন। বন্ধু বান্ধব নিয়ে বহুবার উঠেছি ব্ল্যাক ডোমে, কিন্তু এরকম ঝামেলায় পড়তে হয়নি। জেমস ব্রাক বলল, মনে হচ্ছে এ ঝামেলা শেষ হবে না। এর মধ্যে দেখা দিল আরেক সমস্যা। কোন দিকে যাব, ডানে না বায়ে? দুদিকে ঘন বন। ওই বনে ঢোকার চেয়ে খাড়া পাথর বেয়ে ওঠাও সোজা। তবে এই বনটা পার হলে হয়তো ভালো কোনো পথ পাওয়া যাবে। এখন গাইড দুজনের সহজাত বিচার বুদ্ধির ওপর নিজেদের সঁপে দিয়ে এগোনোই ভালো। দুজনের মধ্যে সহজাত বিচার বুদ্ধির ওপর জেমস ব্রাক বেশি কাজের লোক। সাহসী এই ছোকরা বানরের মতো হালকা, বুনো ছাগলের মতো চটপটে। ওর পিছু নিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল আমাদের দুজনের। কিন্তু দুর্বল মানুষ নই আমি। নিয়মিত ব্যায়াম করি, প্রয়োজনের সময় পিছু পা হই না। তাই জেমস ব্রাক যেখানেই যাক, সব রকম কষ্ট সহ্য করে আমিও চললাম তার পিছু পিছু। কিন্তু মর্গ্যানটনের ফার্স্ট ম্যাজিস্ট্রেট তো আর আমাদের মতো শক্তিশালী, কর্মঠ বা কম বয়সী নন। দেহও বেশ মোটাসোটা। আমরা যাতে পিছিয়ে না পড়ি সেজন্য অবশ্য চেষ্টা ত্রুটি করলেন না ভদ্রলোক। কিন্তু যখন দেখলাম শিল মাছের মতো হাঁপাচ্ছেন তিনি, গাইডদের থামতে বললাম আমি। হিসেবে ভুল হয়েছে আমাদের। গ্রেট আইরিতে উঠতে যত সময় লাগবে ভেবেছিলাম, আসলে লাগছে তার চেয়ে অনেক বেশি। ভেবেছিলাম 11টার মধ্যেই পৌঁছে যাব পাথরের দেয়ালের তলায়, কিন্তু এখন 12টা বাজে, অথচ এখনো উঠতে হবে বেশ কয়েকশো ফুট। ভালো পাথরের আশায় এদিক সেদিক ঘোরাফেরা করার পর গাইডরা থামতে ইশারা করলো আমাদের। ঘন বনের অপর প্রান্তে এসে গেছি আমরা। এখানে গাছপালা অনেকটা ফাঁকা ফাঁকা। তার ভেতর দিয়ে চোখে পড়ল গ্রেট আইরির খাড়া দেয়াল। ওরে বাপরে! বড়সড় একটা পাইন গাছে হেলান দিয়ে বসলেন মিস্টার স্মিথ। একটু বিশ্রাম নেই, সাথে সাথে কিছু খাবার খেলেও মন্দ হয় না। আমি বললাম, 1 ঘন্টা বিশ্রাম, বেজায় খাটুনি গেছে ফুসফুস আর পায়ের ওপর। এবার পেটটাকে খাটানো দরকার।
এই ব্যাপারে সবাই একমত হলো, খানিক বিশ্রাম নিলে নতুন উদ্যম ফিরে পাওয়া যাবে। আমাদের একমাত্র অশান্তির কারণ সামনের এই খাড়া পাথুরে পাঁচিল। স্থানীয় বাসিন্দারা এটাকে বলে স্লাইড। এর ভেতর দিয়ে উপরে উঠবার কোনো পথ নেই। উফ, গতি সুবোধের নয়, বন্ধুকে বলল হ্যারি হর্ন। জবাব দিল ব্র্যাক, ওটা বোধহয় অসম্ভব। ভেতরটা শুকিয়ে গেল আমার ওদের কথাবার্তা শুনে। রহস্যভেদ তো দূরের কথা, পাহাড়ে না উঠে যদি ফিরে যেতে হয়, কৌতূহলে 12টা বেজে যাবে আমার। তাছাড়া মিস্টার ওয়ার্ডকেই বা মুখ দেখাবো কি করে? ন্যাপস্যাক খুলে রুটি আর ঠান্ডা মাংস দিয়ে লাঞ্চ সারলাম আমরা। আধ ঘন্টার মধ্যে খাবার পাট চুকল। লাফ দিয়ে নতুন উদ্যমে সামনে এগোলেন মিস্টার স্মিথ। দলপতির ভার নিল জেমস ব্রাক। খুব ধীরে এগোতে লাগলাম আমরা। আমাদের গাইডের মুখে স্পষ্ট সন্দেহের ছাপ। হঠাৎ আমাদের ছেড়ে সামনে এগোলো হর্ন। দেখতে গেল পথে আদৌ আছে কি নেই। মিনিট 20 পর ফিরল সে। আমাদের নিয়ে চলল উত্তর পশ্চিম দিকে। 3-4 মাইল সামনে ব্ল্যাক ডোম। আমাদের পথের অবস্থা এখনো খুব খারাপ। আলগা পাথর আর তারের মতো শক্ত ঝোপ ছড়িয়ে আছে। অনেক কষ্টে 100-2 ফুট উঠতেই সামনে পড়ল বিশাল এক ফাটল। ইতস্তত বিক্ষিপ্ত ছেঁড়া শেকড়, ভাঙা ডালপালা, বড় বড় পাথর পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে। পাহাড়ের পাশ দিয়ে যেন নেমে গেছে বিশাল কোনো হিমবাহ। গ্রেট আইরির বড় পাথরটা এদিক দিয়ে গড়িয়ে নেমেছে, বলল জেমস ব্রাক। তাতে কোনো সন্দেহ নেই, স্মিথ বললেন। তা পথ যখন এটা তৈরি হয়েছে, তখন এই পথ ধরে এগোনো যাক। পর্বতারোহণের জন্য এই জায়গাটাই মনে বেঁচেছিল হ্যারি হর্ন। শক্ত মাটির উপর পা রাখতে আর অসুবিধা হলো না। অনেক সহজ হয়ে এলো আমাদের কাজ। সোজাসুজি উপরে ওঠার ফলে 12:30 নাগাদ পৌঁছলাম স্লাইডের প্রান্তে। গ্রেট আইরির সর্বশেষ বাধাটা আর মাত্র 100 ফুট সামনে। ঝাড়া 100 ফুট উঠে গেছে খাড়া দেয়াল। চূড়োর দিকে দেয়ালটা অসমতল। এখানে সেখানে মাথা বের করে আছে সূচের মতো পাথর। এক জায়গায় পাথরের প্রান্তটা দেখে মনে হয় আকাশের গায়ে যেন লেপ্টে আছে বিশাল এক ঈগল। উড়ে উঠবে এখনই? না, এদিক দিয়ে উপরে ওঠার কোনো সম্ভাবনা নেই। মিস্টার স্মিথ বললেন, একটু দাঁড়ান, সামান্য বিশ্রাম নিয়ে তারপর দেখা যাক অন্য দিক দিয়ে ওঠা যায় কিনা। হ্যারি হর্ন বলল, এদিক দিয়ে পাথর গড়িয়ে পড়েছে, সুতরাং এদিক দিয়ে ওঠা না গেলে আর কোনো দিক দিয়ে ওঠা যাবে না। দুজনের কথাই ঠিক। কোন দিক দিয়ে রাস্তা একটা বের করতেই হবে। মিনিট 10 বিশ্রামের পর দেয়ালের একেবারে গোড়ায় গিয়ে দাঁড়ালাম আমরা। তারপর পথের সন্ধানে ঘুরতে লাগলাম চারপাশে। এত কাছে থেকে গ্রেট আইরিকে মনে হলো যেন একটা স্বপ্নপুরী। মনে হলো এখানে যেন ড্রাগন আর দানবের বাস। পৌরাণিক কাহিনীর কাইমিরা, মাথা সিংহের, ল্যাজ সাপের ও ছাগলের মতো দেহের কল্পিত অগ্নি উদ্গীরণকারী মানব। গ্রিফিন ও অন্যান্য দানব এসে এখানে আস্তানা গাড়লেও আমি বোধহয় এতটুকু আশ্চর্য হতাম না। 1.5 ঘন্টা ধরে অতি কষ্টকর চক্কর শেষ করে আবার ফিরে এলাম আগের জায়গায়। হতাশায় ভেঙে পড়লাম আমি। মিস্টার স্মিথও আমার চেয়ে কম হতাশ হননি, সেই সাথে যথেষ্ট বিরক্ত। চিৎকার করে বললেন, দুত্তর, এবার বুঝলাম গ্রেট আইরি কি। এটা আগ্নেয়গিরি না ছাই? ভেতরে জ্বালামুক্ত নেই, আছে ঘোড়ার ডিম। বললাম, আগ্নেয়গিরি কিনা জানি না, তবে সন্দেহজনক কোনো শব্দ তো শুনতেই পাচ্ছি না। ধোঁয়া বা আগুনের শিখারও কোনো চিহ্ন নেই। অগ্নুৎপাতের ভয়ে ভীত হবার কোনো কারণই তো দেখি না। মাথার উপরে ঝকঝক করছে আকাশ। এই পাথরের দেয়ালের পরিধি বিশাল। মনে মনে হিসাব করে দেখলাম 1200 থেকে 1500 ফুট হবে। দেয়ালটা কতখানি পুরো জানতে পারলে ভেতরে গহ্বর কতটা চওড়া সেই সম্বন্ধে একটা ধারণা করা যেত।
অনেক উপরে উড়ছে কিছু শিকারী পাখি, তাছাড়া আশেপাশের কোথাও প্রাণের চিহ্ন মাত্র নেই। এখন বাজে ঠিক 3টে। বিরক্তিতে চিৎকার করে উঠলেন মিস্টার স্মিথ। সারাদিন এখানে দাঁড়িয়ে থেকে লাভটা কি হবে শুনি? চুরে ওঠার তো বুদ্ধি নেই। মিস্টার স্ট্রোক, রাত নামার আগে যদি প্লেজেন্ট গার্ডেনে ফিরতে চান তাহলে আর দেরি না করে রওনা দিতে হবে এখনই। আমি কোনো জবাব দিলাম না। যেখানে বসেছিলাম সেখান থেকে নড়লামও না এতটুকু। আবার হাঁক দিলেন তিনি। মিস্টার স্ট্রোক, আপনি কিন্তু আমার কথার কোনো জবাব দিলেন না। চলুন রওনা দেওয়া যাক। আমার মনের অবস্থা তখন করুণ। যদি এখনই নামা শুরু করি তাহলে তো আমার মিশন ব্যর্থ হয়ে যাবে। মনটা নাছোড়বান্দা হয়ে উঠল। দ্বিগুণ বেড়ে গেল কৌতূহল। কিন্তু জেদ যতই চাপুক, কী বা করার আছে আমার? দুর্গম এই পাহাড় ভেঙে বা উল্টে ফেলে তো আর ভেতরে ঢোকা যাবে না। শেষমেশ গ্রেট আইরির দিকে তীব্র একটা চাহনি হেনে সাথীদের পেছন পেছন নামতে শুরু করলাম। বিশেষ কিছু কষ্ট হলো না নামার সময়। যেসব পথ দিয়ে অতি কষ্টে হাঁচড় পাঁচড় করে উঠেছিলাম সেদিক দিয়ে স্রেফ গড়িয়ে নেমে এলাম। 5টা নাগাদ পৌঁছে গেলাম পাহাড়ের তলদেশে। উইলটনে কৃষক খুব বেশি হলেও আমাদের দেখে খাবারের ব্যবস্থা হয়ে গেল দেখতে দেখতে, যেটা খুব প্রয়োজন। সে জানতে চাইল, ঢুকতে পারলেন না ভেতরে? মিস্টার স্মিথ জবাব দিলেন, না, ভেতরে বলে কিছু থাকলে তো ভেতরে ঢুকবো। ওটার ভেতরের চিন্তাটা আছে শুধু এখানকার লোকজনের মনে, যত সব। প্লেজেন্ট গার্ডেনের বাড়ির সামনে এসে গাড়ি থামল। তখন রাত 8:30। রাতটা কাটালাম ওখানেই। ঘুম উবে গেল আমার চোখ থেকে। নিজেকেই নিজে প্রশ্ন করলাম, কি করব? থেমে না পড়ে আবার কি নতুন করে পর্বত আরোহণের চেষ্টা করব? কিন্তু প্রথম অভিযানের চেয়ে আহামরি এমন কী বা ভালো হবে সেটা? না, ওয়াশিংটনে ফিরে গিয়ে মিস্টার ওয়ার্ডের সাথে পরামর্শ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং পরদিন গাইড দুজনকে মোটা বকশিস দিয়ে ফিরে এলাম মরগ্যানটনে। তারপর মিস্টার স্মিথের কাছ থেকে বিদায় নিয়ে সেই রাতে চেপে বসলাম ওয়াশিংটনগামী ট্রেনে। গ্রেট আইরির রহস্য কি আমরা উদ্ঘাটন করতে পারবো না কোনো দিন? নাকি আমাদের কল্পনা শক্তির বাইরে কোনো ঘটনায় হঠাৎ খুলে যাবে এই রহস্যের দুয়ার? এর একমাত্র উত্তর দিতে পারে ভবিষ্যৎ। এই রহস্যের সমাধান করা কি খুব গুরুত্বপূর্ণ? সেই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ এরই উপর নির্ভর করছে ওয়েস্টার্ন ক্যারোলিনার এতগুলো মানুষের নিরাপত্তা। ওয়াশিংটনে ফিরে আসার দিন 15-র মধ্যে এই উত্তেজনা চাপা পড়ে গেল নতুন ধরনের আরেক উত্তেজনায়। তবে এটার গুরুত্ব কম নয়। মে মাসের মাঝামাঝি পেনসিলভেনিয়ার সবগুলো কাগজে ফলাও করে ছাপা হলো বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা। প্রধান শহর ফিলাডেলফিয়া থেকে রাস্তা ছড়িয়ে পড়েছে চারদিকে। এইসব রাস্তার উপর দিয়ে বিদ্যুৎ বেগে চলে যাচ্ছে কি যেন একটা জিনিসটা, এত জোরে ছুটে চলে যাচ্ছে যে ওটা দেখতে কেমন বা কত বড় তা কেউই বলতে পারছে না। তবে ওটা যে একটা মোটর গাড়ি সেই ব্যাপারে একমত হলো সবাই। মোটর গাড়িটা কি ধরনের সেটা বুঝতে না পারলেও কল্পনা করতে কেউ ছাড়ল না। আর জনসাধারণ যখন কল্পনার ঘোড়া ছুটায় তখনও তাদের ঠেকায় কে? এটা যে সময়ের কাহিনী, সে সময় বাষ্প, গ্যাসোলিন বা বিদ্যুৎ চালিত কোনো মোটর গাড়ি ঘন্টায় 60 মাইলের বেশি ছুটতে পারত না। আমেরিকা ও ইউরোপের শ্রেষ্ঠ এক্সপ্রেস ট্রেনের গতিবেগও ছিল একই রকম। অথচ এই আশ্চর্য যান নাকি ছুটে যাচ্ছে তার দ্বিগুণ বেগে। বলা বাহুল্য, এত জোরে ছোটা অন্য যানবাহন বা পথচারীর পক্ষে খুবই বিপজ্জনক। প্রথমে গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে, তারপরে বিদ্যুৎ গতিতে ছুটে আসছে এই যন্ত্রযান। পেছনে রেখে যাওয়া ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ছে গাছের ডাল। আতঙ্কিত হয়ে উঠছে আশেপাশের মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুর পাল। বাতাসে প্রচণ্ড ধাক্কা সইতে না পেরে মারা পড়ছে বহু পাখি।
খবরের কাগজের রিপোর্টে অদ্ভুত এক কাহিনী সবার দৃষ্টি আকর্ষণ করল। এত জোরে ছুটে যায় এই যান, অথচ রাস্তার চাকার দাগ পড়ে থাকে না। কিন্তু ভারী কোনো যানবাহন গেলে তো রাস্তায় চাকার দাগ পড়ার কথা। বড়জোর দেখা যায় ধুলোর একটা রেখা। পিছনে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাতে ধুলোর রেখা তো থাকবেই। বস্তু চূড়ান্ত বেগে ছুটে গেলে সম্ভবত তার ওজন কমে যায়, মন্তব্য করল নিউ ইয়র্ক হেরাল্ড। প্রতিবাদী ঝড় বয়ে গেল চারদিক থেকে। এই পাগলামির একটা বিহিত করা দরকার। রাস্তার প্রত্যেকটা যানবাহন ও পথচারী ভয়াবহ বিপদের সম্মুখীন, কিন্তু এটাকে থামানো যাবে কি করে? এটা কার গাড়ি, কোথা থেকে আসে, যায় বা কোথায়, কেউ জানে না। বুলেটের মতো ছুটে আসে এই গাড়ি, মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। বাতাসে ছুটে যাওয়া কামানের গোলাকে আর আটকানো সম্ভব নয়। কি জাতের ইঞ্জিনে ছুটছে এই গাড়ি তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা চলে যাওয়ার পর বাতাসে ধোঁয়া, বাষ্প, পেট্রোল বা অন্য কোনো ধরনের তেলের গন্ধ ভেসে বেড়ায় না। এই গাড়ি সম্ভবত বিদ্যুৎ চালিত। এতে আছে নতুন মডেলের অ্যাকুইমুলেটর, যাতে ব্যবহৃত হচ্ছে অজ্ঞাত কোনো তরল পদার্থ। ভীষণ উত্তেজিত হয়ে উঠল জনসাধারণ। আর জনসাধারণ উত্তেজিত হলে যে কোনো গুজবে কান দেয়? রহস্যময় এই গাড়ি সম্বন্ধেও প্রতিটি রিপোর্ট গুজব বিশ্বাস করলো তারা। এটাকে বলা হলো একটা ভৌতিক গাড়ি। এর ভেতরে বসে থাকে ভূত, অপদেবতা, পৌরাণিক পশুশালা থেকে পালিয়ে আসা দানব। মোট কথা, এই গাড়ি চালায় স্বয়ং শয়তান। তার প্রচণ্ড শয়তানি ক্ষমতার কাছে মানুষের ক্ষমতা তুচ্ছ। কথা হলো, আমেরিকায় এত জোরে গাড়ি চালাতে গেলে স্বয়ং শয়তানকেও স্পেশাল পারমিট, গাড়ির নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। কিন্তু খোঁজ খবর করে দেখা গেল 200 মাইল বেগে গাড়ি চালানোর অনুমতি কাউকেই দেওয়া হয়নি। অতএব জনগণের নিরাপত্তার খাতিরে যেভাবেই হোক এই শয়তান ড্রাইভারের মুখোশ খুলে ফেলতেই হবে। এদিকে শুধু পেনসিলভেনিয়াতেই এ কাণ্ড ঘটল না। পুলিশের রিপোর্ট আসতে লাগলো বিভিন্ন রাষ্ট্র থেকে। এই ভুতুড়ে গাড়িকে দেখা গেছে ফ্রাঙ্কফুর্টের কাছে কেনটাকিতে, কলম্বাসের কাছে ওয়াহাইওতে, ন্যাশভিলের কাছে টেনেসিতে, জেফারসনের কাছে মিসৌরিতে, আর সবশেষে শিকাগোর পাশের ইলিনয়তে। টনক নড়ল সারা দেশের। জনসাধারণের নিরাপত্তার খাতিরে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের জন্য খুব জরুরি হয়ে দাঁড়ালো। কিন্তু এরকম গতিতে ছুটে যাওয়া কাউকে গ্রেফতার করা তো দূরের কথা, আটকানো অসম্ভব। বরং রাস্তাতে ব্যারিকেড সৃষ্টি করা যেতে পারে। তাহলে কখনো কখনো এসবের সাথে প্রচণ্ড সংঘর্ষে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভুতুড়ে গাড়ি। যত সব আজে বাজে চিন্তা, বলল অবিশ্বাসীরা। কিভাবে ব্যারিকেড বাঁচিয়ে চলতে হয় তা ওই পাগলা ড্রাইভারের কাছে ভালো করে জানা আছে। প্রয়োজন হলে ওটা ব্যারিকেডের উপর দিয়ে লাফিয়ে চলে যেতে পারবে, সায় দিয়ে বলল অন্যান্যরা। আর ড্রাইভার যদি স্বয়ং শয়তানি হয় তাহলে অন্য কোনো ধরনের কাণ্ড ঘটতে পারে। সে তো আবার ভূতপূর্ব ফেরেস্তা। ফেরেস্তাগিরি হারালেও পাখা জোড়া নিশ্চয়ই ঠিকই আছে। হয়তো সেরকম দেখলে সাঁ করে উড়েই যাবে, এমনও কেউ বলল কেউ কেউ। শেষের এই মন্তব্যটি যারা করলো তারা অবশ্য 1 নম্বর আহাম্মক। আসল সমস্যার কোনো ধার ধারণা এরা গুজব নিয়েই মেতে থাকে। শয়তানের যদি ডানা থাকে তাহলে তো সে পাখির মতো উড়ে চলে যেতে পারে। এত ঝুঁকি নিয়ে গাড়ি দাবড়িয়ে বেড়ানোর দরকারটা কি? এই হেন পরিস্থিতিতে মে মাসের শেষ সপ্তাহে ঘটল নতুন আরেক চাঞ্চল্যকর ঘটনা। এবার সত্যি সত্যি মনে হলো এক মহাদানবের খপ্পরে পড়েছে যুক্তরাষ্ট্র। আরও কত কি ঘটার বাকি আছে তাই বা কে জানে। এরপর হয়তো আমেরিকা ছেড়ে পৃথিবীর অন্যান্য দেশে হানা দেবে পাগলা ড্রাইভার। আমেরিকার সবকটা কাগজে প্রকাশিত হলো এই চাঞ্চল্যকর খবর। খবরটা হলো, একটা মোটর রেসের আয়োজন করেছিল উইসকনসিনের মোটর ক্লাব। ম্যাডিসন এই রাষ্ট্রের রাজধানী। রাস্তাটা 200 মাইল লম্বা।
মোটর রেসের পক্ষে উপযুক্ত। শুরু হয়েছে পশ্চিম সীমান্তের প্রেইরি দুচিয়েন থেকে, শেষ হয়েছে ম্যাডিসনের ভেতর দিয়ে এগিয়ে লেক মিশিগানের পাড়ের মিলওয়াউকি ছাড়িয়ে কিছু সামনে। বিশাল সাইপ্রেস গাছে ছাওয়া জাপানের নিক্কু আর নামোদের মধ্যবর্তী রাস্তা ছাড়া পৃথিবীর আর কোথাও উইসকনসিনের এই রাস্তার চেয়ে ভালো রাস্তা নেই। তীরের মতো একটানা মাইল 50 চলে গেছে এই রাস্তা। এই রেসে অংশগ্রহণ করেছিল অনেক নামকরা মোটরসাইকেলকেও অনুমতি দেওয়া হয়েছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানির গাড়ি এসেছিল এই রেসে, কারণ মোট পুরস্কারের পরিমাণ $50,000। প্রতিযোগিতা যে সাংঘাতিক হবে এতে কোনো সন্দেহ ছিল না। ধারণা করা হয়েছিল অনেক নতুন রেকর্ড সৃষ্টি হবে। হিসেব মতো সর্বোচ্চ গতিতে ছোটা গাড়ির গতিবেগ ধরা হয়েছিল ঘন্টায় 80 মাইল, অর্থাৎ 200 মাইল পাড়ি দিতে সময় লাগবে ঘন্টা 3। 30 মে সকালে প্রেইরি দুচিয়েন থেকে মিলওয়াউকি পর্যন্ত রাস্তায় অন্য যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করল উইসকনসিন কর্তৃপক্ষ। এরপরও যদি কেউ গাড়ি নিয়ে বের হয় এবং দুর্ঘটনা ঘটে, সেজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বহু লোক এলো রেস দেখতে। উইসকনসিন ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র ইলিনয়, মিশিগান, আয়োয়া, এমনকি নিউ ইয়র্ক থেকেও এলো হাজার হাজার লোক। অনেক ইংরেজ, ফরাসি, জার্মান, অস্ট্রিয়ান স্পোর্টসম্যান এলো নিজের দেশে প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য। এছাড়া যুক্তরাষ্ট্র যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারিদের দেশ, এলো জুয়ারিরা। মোটা টাকার অনেক বাজি ধরা শুরু হয়ে গেল। সকাল 8টায় শুরু হবে রেস। এই ধরনের রেসে দুর্ঘটনা একরকম অনিবার্য। সেটা এড়াতে ঠিক করা হলো প্রতি 2 মিনিট অন্তর ছুটে যাবে একটা করে গাড়ি। প্রথম 10 জন প্রতিযোগীকে 8টা থেকে 8:20-এর মধ্যে ছেড়ে দেওয়া হলো। দুর্ঘটনা না ঘটলে 11টার মধ্যে তাদের অনেকেই পৌঁছে যাবে গন্তব্যে। পরের গাড়িগুলো এভাবে যাত্রা শুরু করলো একে একে। 1.5 ঘন্টা কেটে গেল। আর মাত্র একজন প্রতিযোগী আছে প্রেইরি দুচিয়েনে। প্রতি 5 মিনিট অন্তর রেসের অগ্রগতি সম্বন্ধে খবর আসছে টেলিফোনে। ম্যাডিসন আর মিলওয়াউকির মাঝামাঝি সবচেয়ে এগিয়ে আছে 4 সিলিন্ডার 20 হর্স পাওয়ারে মাইকেলিন টায়ার লাগানো রেনুয়া ব্রাদার্সের গাড়ি। এর ঠিক পিছনেই আছে একটা হার্ভার্ড ওয়াটসন আর একটা ডায়ন বুটন। ইতিমধ্যেই অনেক দুর্ঘটনা ঘটে গেছে। কিছু কিছু গাড়ি অসহায়ভাবে পড়ে আছে রাস্তায়। প্রতিযোগিতার শেষ পর্যন্ত গোটা 12-র বেশি গাড়ি থাকবে বলে মনে হয় না। অনেক ড্রাইভারই আহত হয়েছে, তবে কারো অবস্থায় মারাত্মক নয়। আর যদি কেউ মারাও যায়, এই আমেরিকায় সেটা এক চমকপ্রদ কোনো খবর নয়। কয়েকজন প্রতিযোগী মিলওয়াউকির ফিনিশিং লাইনের কাছাকাছি আসতে রাস্তার ধারে অপেক্ষমান জনতার স্বভাবতই দারুণ উত্তেজিত হয়ে উঠল। বেলা 10টার দিকে পরিষ্কার বোঝা গেল $20,000 প্রথম পুরস্কারটা পাবে 5টা গাড়ি যে কোনো একটা। এদের মধ্যে 2টো আমেরিকান, 2টো ফ্রেঞ্চ আর একটা ইংল্যান্ডের। এদিকে চরম অবস্থা বাজি ধরা নিয়ে। স্বদেশ প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে বাজি পড়তে লাগলো আমেরিকান গাড়ির পক্ষে। একসাথে এত লোক বাজি ধরায় হিমশিম খেয়ে গেল জুয়ারিরা। চারদিক থেকে শুরু হলো চিৎকার আর চেঁচামেচি। হার্ভার্ড ওয়াটসন 1 2 3, ডায়ন বুটন 1 2, রেনোয়া। একটা করে নতুন খবর আসছে টেলিফোনে, আর একযোগে হৈ হৈ করে উঠছে সবাই। প্রেইরি দুচিয়েনের টাউন ক্লকে তখন 9:30 বাজে। হঠাৎ শহরের মাইল 2-এর বাইরে থেকে ভেসে এলো প্রচণ্ড শব্দ। ধুলোর মেঘের ভেতর থেকে শোনা গেল একটা গুম গুম শব্দ, সেই সাথে তীক্ষ্ণ আওয়াজ, নেভাল সাইরেনের মতো। আর্তচিৎকার উঠল জনতার মধ্যে। ছিটকে সরে গেল যে যেদিক পারে। হ্যারিকেনের মতো ছুটে গেল ধুলোর মেঘ। কেউ বুঝতে পারল না যে কি গেল ওটা। তবে ওটার গতিবেগ ঘন্টায় 150 মাইলের কম নয়, এটা বুঝল সবাই। দেখা দিয়ে অদৃশ্য হয়ে গেল ভুতুরে গাড়ি। পেছনে পড়ে রইল শুধু সাদা ধুলোর একটা দীর্ঘ রেখা। এই গতিতে ছুটতে থাকলে
মুহূর্তের মধ্যে সব প্রতিযোগীকে ছাড়িয়ে যাবে ওটা। তাদের দ্বিগুণ বেগে পৌঁছে যাবে গন্তব্যে। আতঙ্ক কেটে যেতে সামলে উঠে চিৎকার জুড়ে দিল জনসাধারণ। এটাই সেই শয়তানের গাড়ি? হ্যাঁ হ্যাঁ, পুলিশের সাধ্যও নেই এটাকে ধরে। গত 15 দিন এটা ছিল কোথায়? ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর ফিরে আসবে না। এটা শয়তানের গাড়ি, চলছে নরকের আগুনে, ড্রাইভার স্বয়ং শয়তান। সত্যি কথা বলতে কি, যদি শয়তানি হবে তাহলে রহস্যময় গাড়ি এত জোরে কে চালিয়ে নিয়ে গেল? তবে এটা যে সেই আগের গাড়িটাই তা স্পষ্ট বোঝা গেল। এতদিন কোনো খবর না পেয়ে পুলিশ যদি ভেবে থাকে তাদের ভয়ে পালিয়ে গেছে গাড়িটা, তবে সে ধারণা ভুল। বিস্ময় প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠতেই হুড়মুড় করে মানুষ ছুটল টেলিফোনের দিকে। সামনে যারা আছে তাদেরই শুধু নয়, সেই সাথে সাবধান করে দিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সামনের গাড়িগুলোকেও। সাবধান না হলে পাহাড়ি ধসের মতো ছুটে যাওয়া এই পাগলা গাড়ির সামনে পড়ে ছাতো হয়ে যাবে সব কিছু। আচ্ছা, দুর্ঘটনা যদি ঘটে তাহলে এই উন্মত্ত ড্রাইভারও কি আহত হবে না? মনে হয় না। সে নিশ্চয় খুব পাকা লোক। সব রকমের পরিস্থিতি সামাল দেওয়ার কায়দা তার ভালোই জানা আছে। সৌভাগ্যের বিষয়, উইসকনসিন কর্তৃপক্ষের ঘোষণার ফলে প্রতিযোগী গাড়িগুলো ছাড়া অন্য কোনো যানবাহন নেই রাস্তায়। কিন্তু এভাবে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাস্তায় নেমে পড়ার কি অধিকার আছে এই রহস্যময় গাড়ির? ওদিকে টেলিফোন মারফত খবর পেয়ে প্রতিযোগীরা গ্র্যান্ড প্রাইজের কথা ভুলে সরে গেল রাস্তার একপাশে। তাদের মতে গাড়িটা তাদের পাশ দিয়ে ছুটে গেছে অন্তত 150 মাইল বেগে। প্রতিযোগীরা প্রাণপণে ছুটছিল, তা সত্ত্বেও এই গাড়ি তাদের পাশ দিয়ে এত দ্রুত বেরিয়ে যায় যে ওটার চেহারা কেমন সেটুকু দেখার সৌভাগ্য কারো হয়নি। চোখের পলকে যেন ছুটে গেল 30 ফুট লম্বা একটা শলাকা। বনবন করে ঘুরে চলেছে চাকা, চোখে পড়ে কি পড়ে না। এবারও দেখা গেল না ড্রাইভারকে। গাড়ির মধ্যে বসে থাকার কারণে প্রতিবারের মতো এবারও সে সবার চোখকে ফাঁকি দিয়ে গেল। সাবধান করে দেওয়া হলো মিলৌকিকে। খবর পেয়ে অবস্থা কি দাঁড়ালো তা সহজে অনুমেয়। রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল সবাই। ব্যারিকেডে ধাক্কা লেগে যেন ছাতু হয়ে যায় শয়তানের গাড়ি। কিন্তু সময় পাওয়া যাবে তো, যে কোনো মুহূর্তে এসে পড়বে ওটা। হঠাৎ একটা জিনিস খেয়াল করলো সবাই, রাস্তাটা শেষ হয়েছে লেক মিশিগানের পাড়ে। অতএব ব্যারিকেড দেওয়ার দরকার নেই। এই ড্রাইভার স্থলপথে যেমন দক্ষ, তেমনটা যদি জলপথে না হয় তাহলে তাকে থামতেই হবে। এদিকে দেশের অন্যান্য জায়গার মতো রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা জনতার মধ্যেও শুরু হলো কল্পনার উদ্ভট ঘোড়া ছোটানো। গাড়ির চালক স্বয়ং শয়তান। একথা যারা বিশ্বাস করলো না তারা বলল, বাইবেলে বর্ণিত অ্যাপোক্যালিপস থেকে নিশ্চয়ই নেমে এসেছে ভয়ঙ্কর কোনো দানব। আর সময় নেই, যে কোনো মুহূর্তে এসে পড়বে ভুতুরে গাড়ি। তখনও 11টা বাজেনি। হঠাৎ রাস্তার প্রান্ত থেকে ভেসে এলো গুম 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 শব্দ। সাংঘাতিক ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে খেতে ধুলোর মেঘ লাফিয়ে উঠল শূন্যে। বাতাস চিরে ভেসে এলো তীক্ষ্ণ হুইসেলের শব্দ। সাবধান, এসে পড়েছে দানব গাড়ি, যে যেখানে আছো সরে যাও। গাড়িটা রাস্তার প্রায় শেষে এসে পৌঁছেছে, কিন্তু গতি কমেনি একটুও। আর মাত্র 8 মাইল সামনেই লেক মিশিগান। এভাবে ছুটলে এখনই ওটা সোজা গিয়ে পড়বে পানিতে। আচ্ছা, গাড়িটা খারাপ হয়ে যায়নি তো? এমনও তো হতে পারে ড্রাইভার কিছুতেই আর ওটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। খসে পড়া তারার মতো মিলৌকির বুক চিরে বেরিয়ে গেল ওটা। এবার শহর ছাড়িয়ে কি সোজা ওটা গিয়ে ঝাঁপ দেবে লেক মিশিগানে? শেষ মুহূর্তে সামান্য মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল গাড়িটা। পেছনে আর কোনো চিহ্নই পড়ে রইল না। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আসছিল এর দ্বিতীয় পর্ব। আপনারা যারা নতুন রয়েছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা রয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।